আজ ১ সপ্তাহ হলো গ্রাম ছেড়ে শহর এসেছে সর্দার পরিবার। আশার অ্যাডমিশন টেস্ট সামনে, তাই 5 দিনের একটা দিনও বেশি থাকেনি। আয়শাও আর থাকার জন্য জোরাজুরি করেনি। সে নিজেও এখানে থাকতে চাচ্ছিল না। এর জন্য যথেষ্ট পরিমাণ কারণ ছিল। মূল কারণ হলো আখি, যে সারাক্ষণ আশাকে দেখতে থাকে আর কথা বলার চেষ্টা করে, যা মোটেও সহ্য করতে পারে না আয়শা। তবে খুব একটা লাভ করতে পারেনি, কেননা শহরে আসার সময় আঁকিও এসেছে। তাদের ফ্যামিলি থেকে পাঠিয়েছে মূলত আশিকের সাথে যাতে সম্পর্কটা গভীর হয়। সকাল সকাল উঠে সবাই অফিসে চলে গেছে। আশিক যাবার আগে আশাকে কয়েকবার ম্যাথ করতে দিয়ে গেছে, সেটা সন্ধ্যায় এসে দেখবে। আর না পারলে পা ভেঙে বাড়িতে ফেলে রাখবে, এই ভয়ঙ্কর হুমকিও দিয়ে গেছে। আয়শা অনেক কষ্ট করে কয়েকটা ম্যাথ সলভ করেছে, তবে আরও বাকি আছে। এখন আর পড়তে মন চাচ্ছে না, মাথা ভীষণ ধরেছে বলে নিচে চলল চা খেতে। হঠাৎ অসময়ে ছেলের ফোন পেয়ে রেবেকা বেগম অবাক হলেন। সকালে বেরিয়ে গেছে, এখনো 2 ঘন্টা হয়নি, তাতেই ফোন দিলে কেন? আর সচরাচর আসি ফোন দেয় না। ভাবনার মাঝে রেবেকা বেগম কল রিসিভ করে, কানে তুলতেই ওপাশ থেকে সালাম ভেসে আসলো। সালামের উত্তর এখনো সম্পূর্ণ না। নানিতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়শা কোথায়? রেবেকা বেগম চমকে উঠলেন। আয়শা কোথায় মানে? সে তো বাড়িতেই আছে। তুমি ওকে ডাক দাও। রেবেকা বেগম কিছু বুঝতে পারল না, তবে ছেলের কথায় দ্বিমতও করলেন না। গলা ছেড়ে একবার আয়শাকে ডাকতেই রান্নাঘর থেকে বেশি এলো আয়শার কণ্ঠ। রান্নাঘরে বড় আম্মু। আয়শা রান্নাঘরে আছে কেন? কথা বলবি? দিব ওকে। রান্নাঘরে কি করছো? ওকে দাও মা। ঠিক আছে বলি আয়শাকে ডাকলো। আয়শা এইদিকে আয়, আশিক ফোন করেছে, তোর সাথে কথা বলবে। আয়শার মাথায় কিছু ঢুকলো না। কেন আশিক তার সাথে কথা বলতে চাচ্ছে? আকপাস না ভেবে চলে আসলো। আয়শার হাতে ফোন দিয়ে রেবেকা বেগম চলে গেলেন। ভেবেছেন হয়তো পড়তে বসেছে কিনা এসব জিজ্ঞেস করবে। আয়শা ফোন করে কানে সবে মুখ ফুটে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে রাগী গলায় বলে উঠল, ফোন কোথায় তোর? ঘরে। কেন? ঘরে ফোন রেখে তুই বাইরে কে করিস? আমি তো চা খাবো বলে রান্নাঘরে এসেছি চা বানাতে। আরও দ্বিগুণ উত্তেজিত হয়ে আশিক বলল, বাড়িতে মা কোনো মানুষ নেই, তোকে রান্নাঘরে কে ঢুকতে বলেছে? ভয়ে ভয়ে আশা বলো, কেউ বলেনি তো, আমি একাই এসেছি। তোর সাহস তো কম না। দিনকে দিন আরও অবাধ্য হওয়ার কি তোর জন্যই হালাল হয়ে গেল? কতবার বলবো তুই আগুনের কাছে যাবি না। আমি যখন বাসায় থাকবো তখন যা ইচ্ছে করবি। বাড়িতে কোনো কাজে তোকে হাত দেওয়ার রাইট আমি তোকে দেয়নি। সামনে এক্সাম, তুই সেই দিকে ফোকাস। আর কি চা খাবি নাকি কফি? সেটা বাড়িতে অনেক মানুষ থাকে, তাকে বলে করে দিতে। আমি যদি বাসায় গিয়ে শুনি তুই নিজেই চা করছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ ঘরে গিয়ে পড়তে বসবি। আর হ্যাঁ, কতবার ফোন করেছি তোকে? আশা মাথা নিচু করে শুধু শুনিয়ে যাচ্ছে আশিকের বকবকানি। বুঝলো না সামান্য চা বানাতে তার কি এমন হবে। হু হ্যাঁ করে কল কেটে দিয়ে নিজের ঘরে গেল। আর সে চা খাবে না। আসলাম সর্দার ও তার 3 ভাই মিলে অফিসে এক কেবিনে বসে আছে। সবার মুখে কোনো এক গম্ভীর চিন্তা। কথায় কথায় জিসান বলে উঠল, ভাইজান, আমার মেয়ের জন্য আমার থেকে তোমার উপর আমি বেশি ভরসা। তুমি যা চাইবে আমি অন্ধের মতো তোমার মতামত বিশ্বাস করব। আর বলে তো দিয়েইছি, আয়শা এখন সামনে পরীক্ষা, এসব নিয়ে ভাবতে চাই না। আর না গ্রামে বিয়ে দিতে চাও। তুমি নিজেই বলছো তোমার মেয়ে গ্রামে থাকতে পারবে না, তোমার নিজের কাছেই রাখবে। এত দূর রেখে গেলে তুমি কিভাবে থাকবে? তবে আশিকের কথাটা ভাবনার বিষয়ে। ছেলের বয়স তার কম হলো না, 28-এর কোঠায় পা। বাবা হয়ে যদি ছেলের এত বছর হয়ে যাওয়ার পরও বিয়ে দিতে না পারে, বিষয়টা কেমন লাগে? বাড়িতে এত বড় ছেলে থাকার পরও তার কোনো নাতিপুতি নেই। এই বয়সে বসে বসে নাতিপুতির সাথে কানামাজি খেলবে কি এখানে বসেছে? ছেলে বিয়ে শখ নিয়ে কিভাবে বিয়ে দিবে? কারণ ছেলে তো বিয়ের কথা শুনতেই পারে না। না জানে নাতি নাতনির সাথে খেলার স্বপ্ন নিয়েই দুনিয়া ছাড়তে হয়। তাই আর কোনো প্রকার অপেক্ষা না করেই লেগে পড়ল। হুমায়ুন সদন তখনই কয়েকটা কাজীকে ফোন করে সুন্দর সুন্দর মেয়ের খোঁজ দিতে বললেন, যাতে আশিকের বিয়েটা সেরে ফেলে।
তার জন্য বেচারা আকাশ আর অর্ণবের বিয়ে আটকে আছে। বড় ভাই রেগে ছোট ভাই বিয়ে করে, লজ্জার মুখ দেখাতে পারবে না। আশরাফ সর্দার মুখে কঠিন, যার মনে কেউ জানে না, হয়তো মনে মনে অন্য কিছু ভাবছেন। আদর সেই গ্রাম থেকে নূপুরের সাথে কথা বলার চেষ্টা করছে, তবে নূপুর কোনো কথা বলেনি। আদর কতক্ষণ দেখা করার চেষ্টা করেছে একটু কথা বলার জন্য। কেন নূপুর তার সাথে এমন করেছে সেটা তাকে জানতেই হবে। কিন্তু নূপুর আদরকে সামনে দেখলেও পাশ কাটিয়ে নাচের ভান ধরে এড়িয়ে যায়। তবে আজ দাঁড়িয়ে আছে রাস্তার ওই দিকে। নূপুর কোচিং করে বাড়ি ফিরে। আজকে সে যে করেই হোক নূপুরের সাথে থেকে উত্তর না নিয়ে বাড়ি ফিরবে না, এই ঝামেলায় আদর। তবে আজ দাঁড়িয়ে রাস্তার একদিকে দিয়ে নূপুর কোচিং করে বাড়ি ফিরে। আজকে সে যে করেই হোক নূপুরের থেকে উত্তর না নিয়ে বাড়ি ফিরবে না, এই ঝামেলায় আদর অফিসেও ভালো মতো মনোযোগ দিতে পারছে না। এতে করে তার বাবা চিন্তিত হয়ে বলেন, তার ছেলের এমন অন্যমনস্ক আর একই কাজ দুইবার করে করে কখনোই করে না। বিষয়টা তিনি লক্ষ্য করলেন। তিনিও এই সময়টা পার করে এসেছেন, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে বাড়ি ফিরে এই নিয়ে স্ত্রীর সন্তানের সাথে আলোচনা করবেন। দুপুর ছুটি হওয়ার পর একা একা হেঁটে চলছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। এই দিক থেকে নূপুর একাই যায়, তাই অন্য কেউ সাথে নেই। এটা অবশ্য আদরের জন্যই ভালো হয়েছে। নূপুর হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। কেন জানি মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। দীর্ঘশ্বাস ফেলে সামনে ঘুরতেই চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আদর। আগের তুলনায় চেহারার সৌন্দর্য কেমন মিলে গেছে, হয়তো ঠিকমতো শরীরের যত্ন নিচ্ছে না। মনে হবে বেডে শুয়ে থাকা কোনো রোগী উঠে এসেছে। নূপুর এই ঝাটকা বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল। হৃদয়ের কোথাও একটা মানুষ আজও আছে। চোখের কোণে পানি জমতে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আবারও সামনে দাঁড়ালো আদর। অসহায় কণ্ঠে বলে উঠল, তুমি আজকে আমার উত্তর দেবে, নয়তো নিজ হাতে আমাকে খুন করে যাবে। নূপুর পা বাড়াতে গিয়েও ফিরিয়ে দিল। ঠায় দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। চোখের জল আদরকে দেখাতে চায় না বলে মাথা নিচু দিকে করে রেখেছে। সে যে এখনো তার প্রতি দুর্বল তা প্রকাশ করতে চায় না। সে তো দিব্যি বিয়ে করে সুখে আছে, তাহলে তার কাছে কেন বারবার আসে? ধীরে ভাবে বলল, তুমি কেন আমার সাথে এমন করেছো? জাস্ট এই একটা উত্তরের জন্য আমি এতদিন পাগলের মতো তোমার পিছে ঘুরেছি, একটা উত্তরের আশায়। কিন্তু তুমি আমাকে সেই সুযোগও দেওনি। ফাঁসির আসামিকেও তো শেষ একটা সুযোগ দেওয়া হয় রাতপরি, তবে তুমি কেন দিতে চাও না? আমি কী অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে বারবার এড়িয়ে চলো? কোথাও আমার দোষটা তো বলবে। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? আমাকে আর ভালোবাসো না? অথবা তোমার বাড়ি থেকে কোথাও বিয়ে ঠিক করেছে? তুমি বল। আমি আজই যাব আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে কথা বলার জন্য। নূপুর মাথা তুলে তাকালো, চোখে টইটুম্বর পানি, মুখ শক্ত করে বলে, কি বললেন? আমি অন্য কাউকে পছন্দ করি কি না? আরে পছন্দ তো আপনি করেন আর ভালোবাসেন। শুধু কি তাই, বিয়েও তো মনে হয় করেছেন। বউকে নিয়ে রিকশায় ঘুরে বেড়ান, আমার সামনে সব বাতিলা দেন, লজ্জা করে না? আদর চমকে উঠল, কি বলছো তুমি? কেন চমকে উঠলেন যে? আপনি কি ভেবেছেন আমি জানি না? রাতপুরি, তুমি কি বলছো? আমি বিয়ে করব কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে একটা মেয়ে রিকশায় বসে একসাথে আপনার কাঁধে মাথা রেখে ঘুরে বেড়ায় কি এমনি এমনি? আমাকে কি ভেবেছেন? আদরের তখন মনে পড়লো সেদিনের কথা। বোন প্রেগনেন্ট হওয়ায় চেক আপ করাতে নিয়ে গিয়েছিল। সেই দিন বোনের হাজবেন্ড সেদিন না থাকায় বড় ভাই হয়ে নিজেই গেছিল। আর রোদের কারণে মাথা ঘুরে উঠেই ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিয়েছিল আদর। হাত দিয়ে আগলে রেখেছিল তার অন্তঃসত্ত্বা বোনকে, যেখানে নূপুর অন্য কিছু ভেবে বসে আছে। আদর সব কিছু এক্সপ্লেন করার পর নূপুর আরও বেশি ঝটকা লাগলো। সামান্য একটা ভুলের কারণে তাদের সম্পর্কটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। নূপুর সরি বলবে, তার আগে হাত দিয়ে থামিয়ে দেয় আদর। থাক রাতপরি, আর কিছু নাই বললে? এই বিশ্বাস করলে আমায়? আমার ভালোবাসার কি সুন্দর ব্যাখ্যা তোমার কাছে। এই তো ঘুরেছি তোমার পিছে, তাও একবার যেন মনে হলো না আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমাকে একটিবার বলার সুযোগ দিতে দাওনি। আমার এতটুকুই জানা ছিল,
সবশেষে একটাই কথা বলবো, ভীষণ ভালোবাসি তোমায়। ভালো থেকো রাতপুরি। কখনো আমাকে মনে পড়বে, রাতের আকাশেই খোঁজ করো, আমার দিকে ঠিক পেয়ে যাবে। আর কোনোদিন তোমার সামনে আসবো না, আর না তোমার বিরক্তির কারণ। তোমার থেকে সুযোগ নিয়েছিলাম কয়েকদিনের জন্য। যদি আমার সাথে থেকেও বুঝতে পারো তুমি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে আমি জোর করবো না। আজ থেকে তুমি মুক্ত। আমি সত্যি প্রেমিক হিসাবে ব্যর্থ। তোমার মনে ইঞ্চি পরিমাণ ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না। আসলে আমি তোমাকে ভালোবাসতে ব্যর্থ। এটাই আমাদের শেষ দেখা। বলার সেকেন্ডও দাঁড়ালো না, নুপুরের সামনে থেকে সরে দাঁড়িয়ে চলে গেল। নুপুর যেন বোবা হয়ে গেছে, মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না, তবে চোখ দিয়ে অজধারায় বৃষ্টি পড়ছে। ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। দূর থেকে আস্তে আস্তে মিলে গেল আদরের অস্তিত্ব, সাথে তার ভালোবাসার বিশালতা হারিয়ে ফেলল নুপুর নিজের একটা ভুলের জন্য। সে আদরকে হারিয়ে ফেলল। অবশেষে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে যাবেন না। আমিও আপনাকে বলতে পারলাম না সম্পূর্ণ কথা। মাটিতে লুটিয়ে পড়ল। এখন সে কি করবে? আদর কি আর কখনো তার কাছে ফিরে আসবে? হয়তো আবারও নাও হতে পারে। আয়শা বসে বসে সব ম্যাথ কমপ্লিট করেছে। এখন এসেছে আশিকের ঘরের দরজার সামনে। দরজা খুলে এটা ওটা টানাটানি করায় আয়শার কাজ। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে পর্যবেক্ষণ করে নিল। নজর গেল সামনে রাখা পারফিউমের উপর। হাতে নিয়ে কতক্ষণ দেখে নিজের উপর স্প্রে করে নিল। ওনার নাকে ধরতে কেমন আশিকাশি গন্ধ পাচ্ছে। সে যতবার তার কাছে এসেছে, এই মন মাতোয়ারা ঘ্রাণে আয়শায় বারবার হারিয়ে গেছে। মনে হচ্ছে তার সাথে জড়িয়ে আছে আশিক। চোখ বন্ধ করে অনুভব করলো, তখন তার খুব কাছে গা ঘেঁষে কারো অস্তিত্ব পেতেই চোখ খুলে তাকালো। চোখ খুলে হাঁ হয়ে গেল আয়শা। আশিক তার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তখন তার খুব কাছে গা ঘেঁষে কারো অস্তিত্ব পেতেই চোখ খুলে তাকালো। চোখ খুলে হাঁ হয়ে গেল আয়শা। আশিক তার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে ইচ্ছে জাগলো আশিকের বুকে হাত রাখবে। সঙ্গে সঙ্গে কাজ। হাত রাখতেই আশিক তার উষ্ঠবতীর কোমর আঁকড়ে ধরে আরও কাছে নিল। এলো মুহূর্তে আসা দম বন্ধ, এমন শক্ত করে ধরেছে এবার ছেড়ে দিয়ে হয়। আশা মোছামুছি করছে, আশিক আরও শক্ত করে ধরেছে। চোখের দিকে তাকাতেই আশা থেমে গেল। এই চোখ যেন অন্য কথা বলে। এমন নিঘুর চাহনি, এতটা স্থির শান্ত চোখে আশার পানে চেয়ে আছে আশিক। আয়শাও বিপরীতে হারিয়ে গেল চোখের সাগরে। দুই হাত আশিকের বুকে রেখেই আয়শা হারিয়ে গেছে তার মাস্টারমশাইয়ের প্রেমে। অনুভূতিগুলো যেন উড়ে বেরিয়েছে। এই তুমি এখানে আশিক ভাইয়ের রুমে কে করো? হঠাৎ আগমনে আসা দরপড়িয়ে চোখ খুলে এতক্ষণ সে ওনার নাকে দিয়ে সুবাসে আশিককে কল্পনা করেছিল। তার আগে কল্পনার মাঝে বা হাত ঢুকিয়ে প্রবেশ করলো আঁখি। এই দিক দিয়ে যেতে দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে দেখে আয়শা। তখনই মন মেজাজ খারাপ হয়ে গেল আঁখির। যখন তখন আঁখির সামনে আসা আশা কিছুতেই মানতে পারে না, ভেবে পায় না এই মেয়েটা কেন চলে আসলো পিছু পিছু। এই তুমি এখানে কি করছো? কেন একজনের রুমে পারমিশন ব্যতীত প্রবেশ করতে নেই জানো না? পড়ালেখা করে এটুকু মানার শেখুনি? আয়শা ক্ষিপ্ত হয়ে গেল। তার অবস্থান বাড়িতে কি সেটা আঁখি জানে না, তবে আশা প্রচণ্ড রেগে গেছে। আমি 100 বার আসবো, তাতে আপনার কি? নিজে এখানে ঘুরতে এসেছেন, ঘুরে দেখুন। এই মেয়ে তোমার সাহস তো কম নয়, তুমি আমার সাথে এভাবে কথা বলো? এই মেয়ে তোমার সাহস তো কম নয়, তুমি আমার সাথে এভাবে কথা বলো? দাঁড়াও, এখনই বাড়ির সবাইকে বলে দিচ্ছে তুমি আমার সাথে কেমন বিহেভ করো। আয়শাও ভয় পেল না, সাথে সাথে বলল, যান বলুন। আখি নিজে আসার পরে আয়শা ডাক পড়ল। আয়শা নির্ভয়ে নিচে নামলো। তার কোনো ভয় নেই, কারণ সে এমন কিছু করেনি যার কারণে তাকে দোষ দেওয়া হবে। আয়শা দাঁড়াতেই আখি তার দিকে চেয়ে বাঁকা হাসলো। আয়শা সেই দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল। তুমি আখির সাথে কি বেয়াদবি করেছ? তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছে আত্মীয়দের সাথে কেমন আচরণ করতে হয় জানো না? মায়ের কথা কিছু বুঝতে পারল না আয়শা। সে যে এমন ধরনের কেন কথা বলেনি যাতে তার মায়ের কথাগুলো বলতে হয়। অবাক হয়ে চেয়ে আছে। আম্মু তুমি কে বলছো? আমি তো কিছু বলিনি। একদম মজা করবি না আয়শা, মজা করার একটা লিমিট থাকে। তুই কিভাবে পারিস আখিকে ধাক্কা মারে সিঁড়ি থেকে ফেলে দিতে?
আয়শা যার পরিণামে অবাক হয়ে সে কখন এমন কাজ করলো। সবাই চমকে উঠল। আমিনা বেগম বলল, কি বলছি জেসমিন, আয়শা এমন কেন করতে যাবে? ভুল করে হয়তো ধাক্কা লেগেছে। না বা ওই কেন এমন করবে, এর জবাব দিতে হবে ওকে। স্বপ্না বেগমও অবাক হয়ে বলল, আমাদের আয়শা এমন নয়। তোমার কোথাও ভুল হচ্ছে আখি। জেসমিন কারো কথা গুরুত্ব না দিয়ে আয়শা দিকে তাকিয়ে বলল, কি হলো, জবাব বন্ধ কেন? উত্তর দাও, কেন এমন করলে? আমি কিছু করিনি। মুহূর্তেই শক্ত হাতের এক থাপ্পড় গালে পড়ল আয়শার। গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কি হলো তার সাথে। উপস্থিতি কেউই কল্পনা করেনি এমন ঘটনার সম্মুখীন হবে। রেবেকা বেগম দ্রুত আয়শার কাছে এসে ওকে দূরে সরিয়ে নিল। কি করছিস, এভাবে মারছিস কেন? বড় হয়েছে মেয়ে, যখন তখন যে কোনো কারণে মায়ের গায়ে হাত তোলার অভ্যেস করিস না জেসমিন। তোর একর মেয়ে না, এখানে কথা বলার জন্য আমরা আছি। তোর মেয়েকে তুই চিনিস না, কি করতে পারে এই সম্পর্কে তোর ধারণা নেই। আর তুমি শোনো মেয়ে, আমাদের আয়শা মজার ছলেও কাউকে আঘাত করার কথা কল্পনাও করতে পারে না। সে নিজেই খুব ছেলে মানুষ, তবে এমন করেছে তোমার সাথে, এটা জেসমিন মনে বিশ্বাস করলো আমি করব না। নিজের মায়ের এমন অবিশ্বাস দেখে আয়শার চোখে ছলছল করে পানি পড়ছে। যা করেনি তার জন্য শুধু মার মার খেলো। রেবেকা বেগম আয়শাকে নিয়ে ঘরে গেলেন। ফর্সা গালে 5 আঙুলের দাঁত স্পষ্ট। লাল হয়ে গেছে সম্পূর্ণ গাল। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে। রেবেকা বেগমের গালে মলম লাগিয়ে কপালে চুমো দিয়ে শুয়ে দিল। সব চাচি এক একটা মা। ছেলে খেতে বসেছে। আশি গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আয়শা খেয়েছে? অন্য চেয়ারে বসে থাকা আখির চোখও রেগে উঠল আয়শার কথা শুনে। এই মেয়েকে সে একদিন সহ্য করতে পারছে না। কোনো মতে এইবার বিয়েটা হয়ে যাওয়ার আশায় আছে। তারপরে এই আশাকে কিভাবে সোজা করতে হয় তার তা ভালো করে জানা আছে। তবে আজকে যা করেছে মনে হয় না আর লাগতে আসবে ভেবেই মুখে বেঁকে শয়তানি হাসি দিল। উত্তর আয়শার মা বলল, তোমার খাবার খেয়ে নাও বাবা, ও খাবে না। ঠিক অবাক হলো, যে মেয়ে আশিকের জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে তার সঙ্গে খাওয়ার জন্য, আর সে আজকে তো তাড়াতাড়ি খেয়ে নিল। অসম্ভব। কোথাও অসুস্থ আয়শা? স্বামীর কথা কি উত্তর দিবে ভেবে পেল না। মেয়েকে যে মেরেছে এই জন্য দরজা খুলিনি, সেটা কি বলে দেওয়া উচিত? তিনি বলতে যাবে তার আগে পাশ থেকে অহনা বলে উঠল, ছোট চাচ্চু আয়শা পিকে ছোটাম্মু আজকে মেরেছে। কথাটা কানে যেতেই কপালের শিরা উপশিরা ফুলে উঠল আশিকের। হঠাৎ করে বিরাজমান ঠান্ডা পরিবেশ যেন ঝড় আসার পূর্ব লক্ষণ। আশিকের সাথে সাথে সবাই অবাক হলো। আয়শার বাবা তার মাকে বলল, আমি যা শুনছি তা কি সত্যি জেসমিন? জেসমিন বেগমের মুখে কোনো কথা নেই। কি না বলবেন, বলার তো কিছু নেই, তাই চুপ করে দাঁড়িয়ে রইলেন। মা, তুমি কেন আয়শাকে মেরেছো? কি করেছে ও? ছেলের কথার উত্তর দিলেন না। আসলাম সর্দার ভারী কণ্ঠে বলল, রেবেকা তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, যা শুনছি তা কি সত্যি? রেবেকা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আসলে বিষয়টা থামিয়ে দিল আসলাম সর্দার। এটুকুতেই তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। গম্ভীরতা রেখে আসা মায়ের উদ্দেশ্যে বলল, তুমি আমার ছোট ভাইয়ের বউ, সেই হিসাবে আমার ছোট বোনের মতো। তবে তুমি আজকে যেটা করেছো সেটা অন্যায় করেছো। আয়শাকে আঘাত করা মানে আমার মাকে আঘাত করা। আমি আগেই বলেছি যদি বেশি দুষ্টামি করে ও, তবে তবুও আমার মাকে কেউ কষ্ট দিবে না, মারবে না। ওর মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। ভাইজান, ও যা করেছে আখির সাথে অন্যায় করেছে, তাই আমি বাধ্য হয়ে একটা থাপ্পড় দিয়েছি। আর মা হিসাবে মেয়েকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য। কি করেছে সবাই জানতে চাইলে সব খুলে বললেন। আসলাম সর্দার পাশ ঘুরে দেখে আশিক নেই। তো তিনি আশিকের অবস্থা বোঝার জন্যই সেদিনে তাকিয়েছিলেন যে আশিক কি করে, কিন্তু দেখতে পেলেন না সেখানে আশিক নেই। থাকবে কি করে, সে তো শোনা মাত্রই উঠে গেছে। এদিকে 10 বার ডাকা শেষ, তবুও ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছে না। আশিকের আগে ক্ষিপ্ত হয়ে গেল, দরজায় জোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, দরজা খোল। দরজা ভাঙলে এর পরিমাণ ভালো হবে না। কাঁপা কাঁপা হাতের দরজা খুলে দাঁড়িয়ে আছে আয়শা। নিবু নিবু চোখ, গালে লাল আভা, চোখ ফোলা ফোলা হয়ে গেছে কান্নার তোপে। আশিক এগিয়ে এসে হাত ধরতেই উপলব্ধি করলো তার প্রেয়সীর শরীরের গরমের তাপে পুড়ে যাচ্ছে। জ্বরে ঘরে দরজা ধাক্কা শুনতে পেয়েও উঠে এসে দরজা খোলার মতো শক্তি পাচ্ছিল না আয়শা। আশিকের তো ধাক্কাধাক্কির কাছে হার মেনে কোনো মতে উঠে দরজা খুলে দিল।
কথা বলার মতো শক্তিও মুখে নেই। আশিক আটকে উঠল। পেছনে ঘুরে তাকাতেই আশা হেলে পড়ে যাওয়ার ন্যায় হাতে দু হাতে জড়িয়ে নেয় বুকে। আশা সম্পূর্ণ বেহুশ হয়ে গেছে। কোলে তুলে বিছানায় শুয়ে ডাক্তারকে কল করে আসতে বলো। নিচে থেকে কাউকে ডাকতেও গেল না, নিজেই ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে মাথায় দেওয়া শুরু করলো। মাত্রাতিরিক্ত জ্বরে আসা ভুলভাল বকতে শুরু করলো। এক ফালি কাপড় ভিজে কপালে রেখেছে, মিনিট দুই করে চেঞ্জ করে দিচ্ছে, তারপরও কপালে গরম কমছে না। চোখ মুখ বারবার মুছিয়ে দিচ্ছে। কিছুই পরে আগমন ঘটল আকাশ অন্য সব বাড়ির প্রত্যেক সদস্যর, সাথে বাদ গেল না আখিও। রুমে প্রবেশ করে সবার চোখ কপালে, আর আয়েশার মাথায় পানি দেওয়ার বিষয়টা বোঝার চেষ্টা চালাচ্ছে সবাই। একে একে সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে আয়েশার? আশিক আকাশের দিকে তাকিয়ে বলো, জ্বর এসেছে, আমি ডাক্তারকে জানিয়েছি চলে আসবে, আর এখানে তো ভিড়ে কোনো প্রয়োজন নেই। গম্ভীর কণ্ঠে আশিকের কথায় আশরাফ সর্দারও বললেন, আশিক ঠিকই বলেছে, এখানে এত ভিড় করার দরকার নেই, এতে আরও অসুস্থ হয়ে পড়বে আয়শা। তোমরা সবাই চলো। সবাই চলে গেলেও আয়শার মা রেবেকা বেগম থেকে গেলেন। মেয়ের দিকে গিয়ে কপালে হাত রেখেই আঁতকে উঠে হাত সরিয়ে নিলেন। আশিক চলে যেতে বলতে পারল না, বিধায় নিজেই চলে গেল। আয়শার শরীরে আঘাত করা কাউকে ছেড়ে দেয়নি।